রাত্রে একা একাই বসে রইল কিছুক্ষণ। চোখ বুজা নিভ্রাণের হাত ধরে রইল। ব্যথার সাথে বাড়ল নখের গাঁথুনির ধার। হাতে শানিত চাপ লাগতেই নিভ্রাণের তন্দ্রা কেটে গেল। ঘুমে মোড়ানো নিভু নিভু কণ্ঠে সে বলল, কি হয়েছে রাত? রাত্রে একবার তাকালো। নিরুত্তর ব্যথাযুক্ত চাহনি দেখে সঙ্গে সঙ্গে উঠে বসলো নিভ্রাণ। এক হাতে অপর পাশের বাহু জড়িয়ে কাছে টেনে বলল, কি হলো, খারাপ লাগছে? কোমর ব্যথা করছে খুব। শরীর ঘেমে উঠেছে তার। নিভ্রাণ কপাল ছুঁয়ে দেখলো গাছ হালকা গরম। সাইড টেবিল থেকে পানি নিয়ে পুরো এক গ্লাস খাইয়ে দিল। অস্থির ভঙ্গিতে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কমে যাবে কমে যাবে, ভয় পেও না। সময় কাটলো আধ ঘন্টার মতো। ঘড়ির কাঁটা তখন 4টেই। রাত্রে আস্তে করে বলল, ব্যথা করছে আমার। আপনি কাঁপছেন কেন? কই কাঁপছি? এই যে আপনার হাত যতবার বোলাচ্ছে, আমি বুঝতে পারছি তো। সে তো এসিতে, ঠান্ডা লাগছে বলে। ব্যথা কমেছে একটু? কমেছে। নিভ্রাণ যেন এতক্ষণে ঠিকঠাক শ্বাস নিল। চোখের পাতা শান্ত হলো। রাত্রে ঝিমোতে ঝিমোতে বুকেই ঘুমিয়ে পড়ল। নিভ্রাণ বাকি রাত আর ঘুমোতে পারল না। রাত্রির স্নান চেহারা দেখতে দেখতেই নির্ঘুমতায় জর্জরিত হলো আঁখি পড়ল। পরের দিনটা স্বাভাবিকই কাটলো। সন্ধ্যার দিকে নিশাদ এলো দেখতে। রাত্রি তখন উবু হয়ে নোটস লিখছে। রুমের দরজা খোলা। নিশাদ ড্রয়িং রুম থেকেই চেঁচিয়ে উঠল, ভাবি সোজা হন, আপনি তো বাচ্চাটাকে চ্যাপটা বানিয়ে ফেলবেন। রাত্রি দুটো মাথা তুলল। বিমূর চোখে গিয়ে রইল কিছুক্ষণ। বাম হাতটা আপনা আপনি চলে গেল পেটে। বাচ্চা আসলেই চ্যাপটা হয়ে যায়। নিশাদ কাছে এগিয়ে এসেছে। রাত্রি পেটে হাত রেখেই নির্বোধের মতো প্রশ্ন করল, উবু হলে সত্যি চ্যাপ্টা হয়ে যায় ভাইয়া? হয়তো আমার এক বন্ধুর হয়েছিল। রাত্রি এক মুহূর্তের জন্য বিশ্বাসও করে ফেলল কথাটা। ভয়ত চাহনিতে পেট অনুভব করার চেষ্টা করলো। পর মুহূর্তেই বিশ্রীভাবে মুখ কুঁচকে বলল, আপনার বন্ধু কিভাবে মা হবেন? নিশাদ কথার প্রেক্ষিতে উত্তর দিল না। পাশ থেকে মাথায় বালিশ তুলে নিয়ে কোলের ওপর দিতে দিতে বলল, এইখানে বালিশ রেখে লিখতে পারেন না? দেখি কি লিখলেন এত? সারাদিন পড়াশোনা, বাচ্চাকে তো পেটে আলবার্ট আইনস্টাইন বানিয়ে ফেলছেন। আপনি পদার্থবিজ্ঞানী ছাত্রী না? এই তো খাপে খাপ। ধুর, চুপ করেন তো ভাইয়া। কি লিখেছেন? আহা, দেখি না আমি কি লিখেছেন, দেন তো। লাগবে না, আমি পারবো। শেষেই প্রায়। আপনি আমার বাতিজিকে খেতে দেন না কেন? ও জন্ম হয়ে তো সোজা আমাকে চোর লাগাবে, ভাববে চাচ্চু কিপটামি করে খেতে দেয়নি। আপনারা দু ভাই জানলেন কিভাবে ও মেয়ে হবে? উনি আম্মু আম্মু ডেকে অস্থির, আবার আপনি ভাতিজি ভাতিজি করছেন। জানি জানি। বেশ কিছুক্ষণ চুপচাপ কাটলো। রাত্রি লিখছে তখনও। নিশাত একধানে চেয়ে রইল খাতার দিকে। কি মনোযোগ মেয়েটার! একটু বিরতি নেই লেখার মাঝে। লেখা শেষ হলো নাকি না জানে না, তবে মাঝপথে হঠাৎই কলম থামালো রাত্রি। নিশ্চল বসে রইল কতক্ষণ। নিশাত হালকা গলায় বলল, কি হয়েছে? শেষ লেখা কই? আরো বাকি আছে তো, নিচেরটুকু লিখবেন না? রাত্রি প্রত্যুত্তর করল না। আচমকা নিশাতের কবজি খামচে ধরল। অদ্ভুত কণ্ঠে বলল, আপনার ভাইকে একটু ফোন করেন প্লিজ। ভাইয়াকে? কেন? নিশাত বলতে বলতে শরীরের ভারটা পিছের দিকে ছেড়ে দিল রাত্রি। নিশাত দ্রুত ধরল, বুকের পাশে আগলে নিয়ে অধৈর্য কণ্ঠে বলল, ভাবি, ভাবি কি হলো? মা, মা, এদিকে আসো, ভাবির খারাপ লাগছে মনে হয়। রাত্রি বাহুতে মাথা ঠেকিয়ে চোখ বুজে তখনও বলেই যাচ্ছে, আপনার ভাইকে আসতে বলেন, ওনাকে আসতে বলেন প্লিজ। আসবে আসবে, আপনি শান্ত হন, কিছু হবে না। কিছু হয়েছে বলবেন তো? কোথায় খারাপ লাগছে? পেটে ব্যথা? ওনাকে ফোন দিন না। ল্যাম্পপোস্ট ঘিরে আলোর পোকা ঝাঁক বেঁধেছে। হলুদ আভার নিচে অনবরত উড়ে যাচ্ছে বিশৃঙ্খলভাবে। অতিশয় জটিল বিদঘুটে কুৎসিত লাগছে দৃশ্যটা। নিভ্রাণ চোখ সরিয়ে নিল। বাহুতে কপাল মুছে শার্টের ওপরে দুটো বোতাম খুলল। ঘেমে গেছে। বুকের শার্ট ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। রাস্তায় জ্যাম। চৌরাস্তার মোড়ে প্রাইভেট কারের জটলা। এসি ছেড়েও জানলা খুলে বসে আছে সে। অসহনীয় গরম পড়েছে আজ। পাশের সিটে হলুদ রঙের প্যাকেট, ভেতরে আলট্রা রিপোর্ট। আসার সময় নিয়ে এসেছে হসপিটাল থেকে। জ্যাম থাকায় গাড়ি আগে বাড়ছে না। হাত বাড়িয়ে কাগজটা বের করলো সে। সাদা কাগজের ওপরের দিকে চ্যাপ্টার দিয়ে পিন করা ছোট্ট কালো রঙের কাগজটা। স্পষ্ট একটা অবয়ব, আবছা আকৃতি, তার রাজকন্যার।
তার ছোট্ট পরী। নিভ্রান রিপোর্টের ওপরে চুমু খেলো, খুব আদরে ভরা চুমু। মেয়েটা জন্মানোর পরে কপালে প্রথম চুমুটা সেই খাবে। ফোন বাজলো, নিভ্রান ধরল না প্রথমবারে। লাইন কেটে গেল, সেকেন্ড বাদেই আবার বাজতে শুরু করলো। রিপোর্টটা যত্ন করে ঢুকিয়ে রাখলো সে। একটু ভাঁজ করলে অনর্থ ঘটে যাবে যেন। নিশাদ ফোন করেছে, ভ্রুকুচকে ফোন ধরলো সে। ওপাশ থেকে ঠাট্টাপূর্ণ কথা আশা করলেও শোনা গেল তার বিপরীত, অভিশঙ্কিত কণ্ঠস্বর। হ্যালো হ্যালো ভাইয়া, কোথায় তুই? কতক্ষণ লাগবে আসতে? তুই বাসায়? কিছু হয়েছে? রাত রাত ঠিক আছে তো? বাবির খারাপ লাগছে খুব। আমরা বসে আছি কাছে, তবুও তোকে ছাড়া কিছু বুঝে না মেয়ে। জলদি আয় প্লিজ। ডক্টর নিকিতাকে বাসায় আসতে বলেছি। হসপিটাল তো দূর হয়ে যায়, তাছাড়া বাবি এত নড়াচড়া করতে পারবে না। গুটিসুটি হয়ে বসে আছে আমার সাথে। হসপিটাল কেন? ওর কি বেশি খারাপ লাগছে? মাথায় হাত বুলিয়ে দে, ভয় পেয়ে যায় তো তাই অমন করে। ওনার তোকে লাগবে ভাই। আসছি আসছি। নিশাদ ফোন কাটতে কাটতে খেয়াল করলো রাত্রির নাকের পাশ বেয়ে পানি গড়াচ্ছে, নিঃশব্দে কাঁদছে। অপ্রস্তুত ভঙ্গিতে পকেট থেকে রুমাল বের করলো সে, পানি মুছিয়ে দিয়ে বলল, ভাবি কাছেন কেন? ভাই আসছে তো, একটু পরেই চলে আসবে। ঘরে ঢোকা মাত্রই নিভ্রান খেয়াল করলো সোফায় বাবা বসে আছে। নওশাদ সাহেব, একটু আগে এসেছেন তিনি। খবর পেয়ে বাসায় থাকতে পারেনি আর। মুখে প্রখর দুশ্চিন্তার ছাপ চোখাচোখি হলো। নওশাদ সাহেব অস্পষ্ট স্বরে বললেন, এসেছো তবে? রাত্রি তখনও নিশাদের কাছেই, চোখ বন্ধ বিধায় সে এসেছে বুঝতে পারেনি। স্নেহপূর্ণ হাতে তাকে আগলে রেখেছে নিশাদ। রক্তের সম্পর্ক না হলেও দায়িত্বশীল বড় ভাই যেন। নিভ্রান হাসলো, কাছে যেতেই উঠে দাঁড়াতে গেল নিশাদ। নিভ্রান থামালো, রাত্রির মাথায় হাত রেখে নরম গলায় ডাকলো, রাত। রাত্রি নিভন্ত চোখে তাকালো, প্রাণহীন নয়ন, ফ্যাকাশে চেহারা। হৃদযন্ত্রে কেউ যেন পাথর দিয়ে আঘাত করলো নিভ্রানের। যন্ত্রণায় তেতলে গেল প্রেমপূর্ণ অভ্যন্তর। এতক্ষণ পর ভরসার মানুষটার দেখা পেয়ে নরম হাত দুটো সামনে বাড়িয়ে দিল রাত্রি। নিরুপদ্রব বুকে টেনে নেওয়ার আদুরে আকুতি। নিভ্রান আশেপাশে তাকালো, নিশাদ উঠে দাঁড়ালো তাড়াতাড়ি। নিভ্রান চোখে মুখে আংশিক লজ্জা নিয়েই বুকে টেনে নিল স্ত্রীকে। গোপনে ছোট্ট একটা চুমুও খেয়ে নিল চুলের ভাঁজে। রাত্রি আধো আধো কণ্ঠে বুলি চালল, আপনি কোথাও যাবেন না আর। আচ্ছা ঠিক আছে। ও একটু ভয় পায় আসলে। নিভ্রান লজ্জা পেল, মৃদু গতিতে মাথা নাড়ালো শুধু। তার সাথে থাকতে থাকতে মেয়েটাও পাগল হয়ে গেছে। রিপোর্ট দেখে রাত্রিকে দেখে মিস নিকিতা হেসে বললেন, ইটস ভেরি নর্মাল, মাশাল্লাহ। বাচ্চা হেলদিভাবে বড় হচ্ছে। আকৃতি বৃদ্ধির সাথে সাথে জরায়ুতে প্রভাব পড়ে, তখন ব্যথা হয়। তাছাড়া ওনার ব্লিডিংও হয়নি। হলে তবে হয়তো মিসক্যারেজের সম্ভাবনা ছিল। আসলে প্রথমবার তো, সেজন্যই পেনটা সহ্য করতে কষ্ট হয়। বুঝেছো, বাচ্চার কিছু হয়নি। রাত্রি হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁটের ওপরে জমে যাওয়া স্যাঁতস্যাঁতে ঘাম মুছল। ব্যথায় কেমন লাগে শুধু সে আর তার আল্লাহ জানে। খালি মনে হয় এই বুঝি সময় শেষ। সে বুঝি তার মানুষটার কাছ থেকে আলাদা হয়ে যাবে, আর দেখতে পাবে না সুদর্শন মুখটা। এত ব্যাকুল লাগে। একটু দেখার জন্য ছটফট করে প্রাণ পাখি। নিভ্রান আলতো করে কপালের চুল কানের পিছে গুজতে গুজতে বলল, এত ভয় পাও কেন রাত? আপনি সাথে থাকেন না যে। আপনি যথেষ্ট বুদ্ধিমান একটা মেয়ে, তবে ব্যথা উঠলে এত ঘাবড়ে যান কেন? ভয়ের তো কিছুই নেই। ব্যথা হলে উঠে দাঁড়াবেন, আস্তে আস্তে হাঁটবেন, না পারলে শুয়ে পড়বেন, রেস্ট করবেন। বাচ্চা আরও বড় হবে, মুভমেন্ট করবে, আপনি বুঝতে পারবেন সে লড়ছে। হ্যাঁ, ব্যথা করবে, কিন্তু এটাই তো মাতৃত্ব, এটাই মাতৃত্বের স্বাদ। 17 রাতের কষ্টের পর যখন বাচ্চাকে কোলে নেবেন, মনে হবে এইসব কিছুই ছিল না, একেবারেই কিছু ছিল না। কিসের কষ্ট? এতেই তো সব সুখ। নিভ্রান হাসল। রাত্রি হাঁ করে তার কথা গিলছে, চোখে জমেছে অশ্রু। নিভ্রান চোখ মুছিয়ে ম্লান গলায় বলল, খালি কেঁদে দেয়। আমি কই যাবো ওকে নিয়ে বলেন? আপনি আপাতত ওনার সাথে থাকুন, কোথাও গেলেই বিপদ। অসুস্থ শরীর নিয়ে পরীক্ষা দিল রাত্রি। এক পরীক্ষায় তো লিখতে লিখতে হলেই ঘুমিয়ে পড়েছিল। নিভ্রান প্রিন্সিপালকে বলে তার নির্ধারিত সময় বাড়িয়েছিল। তার অসুস্থতা দেখে অনুমতিও দিয়েছিলেন প্রিন্সিপাল।
ছোটোখাটো ঝড়ঝাপটা সাথে নিয়ে পরীক্ষা শেষ হলো। রাত্রিকে আনা নেওয়া দেখে রাখা সবই নিভ্রানের ওপর দিয়ে। মেয়েটা যে তাকে ছাড়া কিছুই বোঝে না। পরীক্ষার সময়টুকু সে ভার্সিটির ওয়েটিং রুমে কাটাতো, যদি কিছু হয়ে যায়। হয়নি অবশ্য। তার পরের দিনগুলো পেরোলো ঘরে বসে বসেই। কত শত মধ্যরাতে রাত্রি চোখ মেলে দেখতো নিভ্রান আগে থেকে উঠে বসে আছে, মগ্ন চোখে কি যেন দেখছে তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে। জিজ্ঞেস করলে শুধু বলতো, তুমি ভীষণ সুন্দর রাত, এত সুন্দর রাত গোটা পৃথিবীতেও নামে না। পশ্চিম আকাশে মনোচিত্ত উদাসীন হয়ে আছে ভোর থেকেই। একগুচ্ছ কৃষ্ণবর্ণীয় কাদম্বিনী ছেয়ে আছে সেখানটাই। খুব মন্থর গতিতে বিস্তার লাভ করেছে তার প্রান্তর। আধিপত্য বাড়ছে গুমট কালোর। অন্তরিক্ষের গাঢ় ছাইরঙা বেশভূষা সহজেই জানান দিচ্ছে ভয়ানক বর্ষণ নামবে আজ। রিক্ত কাঙাল প্রেমিকটাও হয়তো খোঁজ পেয়ে যাবে সিক্ত অনুভূতির। ভিজে উঠবে পাহাড়, রাজপথ, প্রকৃতি আর রুক্ষণ হৃৎপিণ্ড। রাত্রি অসন্ধিত, অনমিত, নিস্পৃহ চেয়ে আছে শূন্য গগনে। বাম কাঁধের আঁচলটা যত্নহীন উড়ছে শিশির সম্মিলনে। আতখোলা খোপাটা যেন পূর্ণতা দিয়েছে তার অমিত্রাক্ষর সন্ন্যাসী ভাবাবেশ। আদিত্য উত্তাপ রাজ্য এখনও পদার্পণ করতে পারেননি। মেঘেদের কঠোর নিষেধাজ্ঞা আছে। আকাশ আজ তাদের দখলে। শীতল স্নিগ্ধ মেঘমালার রাজ্যে আজ উত্তাপের প্রবেশ বারণ। হালকা হালকা ময়ূখের ঝলকানি অবশ্য বারণ অমান্য করেই মেঘের ফাঁকে ফাঁকে উঁকি দিয়ে যাচ্ছে। রাত্রি হাসলো হঠাৎই। আকাশেও কি যুদ্ধ হয়? ওখানেও কি মতবিরোধ লাগে? পেছন থেকে একটা ঘুমে অসাড় হয়ে আসা উচ্চ ডাক। রাত, ওখানে কি করছো? একা একা উঠেছো কেন? সকাল হয়নি এখনো, ঘুমাতে এসো। রাত্রি ঘাড় ফিরিয়ে তাকালো। নিভ্রানের উতাম গা, বালিশ থেকে মাথা খানিকটা উঠিয়ে নিদ্রাভাবে চোখের পাতা কুঁচকে হাঁক ছাড়ছে সে। কি সুন্দর লাগে মানুষটাকে, একেবারে রক্ত জমানো সুপুরুষ যেন। মিষ্টি রিনঝিনে গলায় সে উত্তর দিল, একটু দাঁড়াই, ভালো লাগছে খুব। আপনি ঘুমান। নিভ্রানের কপালে দুই ভ্রুর মাঝ বরাবর একটা ভাঁজ পড়ল। সৌন্দর্য বাড়ল আরও। রাত্রি যেন মরে গিয়েও বেঁচে উঠল সেই রূপে। তাকে অকপর চেয়ে থাকতে দেখে ঘুমে বিবশ নিভ্রান কাতর টলমলে নিশ্চল পায়ে উঠে দাঁড়ালো। ডান হাতে দুবার চোখ মুখ ডলে তন্দ্রাঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো। রাত্রির কাছাকাছি যেতে যেতে বলল, তুমি চরম অবাধ্য হয়েছো রাত। আমার একটা কথাও শুনো না। আহ, আপনি উঠলেন কেন? আমার ঘুম হয়ে গেছে তো। আমার আর ঘুমাবো না। ঘুম হয়ে গেছে না? তুমি ঘুমিয়েছো কখন? ঠিক 4:22 আজানের পর। আমি নামাজ পড়ে শুলাম, তখন মাত্র তোমার ঘুম গভীর হয়েছে। আর এখন কটা বাজে? 6:30। সারাদিনে মাত্র 2 ঘন্টা ঘুমালে কিভাবে হবে? রাত্রি মুখ ছোট করলো। অকস্মাৎ প্রভঞ্জনে শাড়ির আঁচল খসে পড়ল কাঁধ থেকে। নিভ্রানের তীক্ষ্ণ চোখে আশেপাশে তাকিয়ে দ্রুত তুলে দিল। কবজি চেপে পড়ল। আমি এসি বন্ধ করে ঘুমাই তোমার শীত করে বলে, আর তুমি সকাল সকাল গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছ। চলো রুমে, আমার মেয়েটাও বিরক্ত হয় পেটের ভিতর। কই মা, একটু চুপচাপ থাকবে, ঘুমাবে, খাবে না তা না। এসো। রাত্রি গেল না, ঠাট মেরে দাঁড়িয়ে রইল। নিভ্রান রক্ত গরম চোখে তাকাতেই সে পায়ের 5 আঙুলে ভর দিয়ে একটু লম্বা হলো। হাত ছাড়িয়ে 2 হাতে গলা জড়িয়ে কাঁধে মুখ গুজল। নিভ্রান নিচ থেকেই ঝুঁকে গেল অনেকটা। রাত্রির আঙুল ফ্লোরে নেমে যেতেই স্বস্তির শ্বাস ফেলল সে। পর মুহূর্তেই প্রেয়সীর বিচিত্র কর্মকাণ্ডে ভ্রুযুগল স্থির হয়ে গেল। মাথার পিছে হাত রেখে হতভম্ব গলায় বলল, কামড়াচ্ছ কেন? রাত্রি আবার কামড় বসালো একই জায়গায়। নিভ্রান শর্ট টেনে বলল, রাত। ব্যথা পান? তোমার দাঁতের এত ক্ষমতা নেই বিড়ালিনী। রাত্রি হাল ছাড়ল, মুখ তুলে চোখে চোখে চেয়ে রইল কিছুক্ষণ। নিভ্রান দৃষ্টি সরিয়ে বলল, হয়েছে, চলো ঘুমাবে। রাত্রি গড়া ছাড়ল ঠিক, তবে পর মুহূর্তে গালে হাত রেখে স্তত্র ভীত গলায় বলল, আপনি আবার গাল কেটেছেন? নিভ্রান প্রত্যুত্তর করল না। পলক শূন্য নিমেষহীন চেয়ে রইল সামনের বিচলিত ব্যথাতুর নয়নজোড়ায়। এই চোখের চেয়েও বেশি মায়া ধারণ করার মতো বস্তু আছে এই ধরনীতে? নেই বোধ হয়, অন্তত তার জন্যে। রাত্রি আবার বলল, এটা কাটলো কখন? রাতেও আপনার দাড়ি ছিল। তুমি ঘুমানোর পর শেভ করেছিলাম রাত। এখন চলো তো, ঠান্ডায় তোমার লোম দাঁড়িয়ে গেছে। মেঘলা মধ্যাহ্ন। নাহিদা ইলিশ মাছের লেজের কাঁটা বাঁচতে ব্যস্ত। তার একনিষ্ঠ ভাব দেখে রুবিনা মলিন গলায় বলল,
নাহিদা যেন এক মুহূর্তের জন্য অতীতে ফিরে গেলেন। বিষণ্ণ কণ্ঠে বিড়বিড় করলেন, রুবিনা থেমে গেলেন। তার জানা আছে সবই, যদিও সেসব নিয়ে আফসোস নেই বিন্দুমাত্র। এই পরিবারের প্রত্যেকটা সদস্য এখন যেভাবে তার মেয়েকে নিঃস্বার্থ ভালোবাসে, এর চেয়ে বেশি আর কিছু চাওয়া যায় না। রাত্রির বাবা যখন বেঁচে ছিলেন তখন মেয়ে ছিল তার সব। অঢেল টাকা পয়সা না থাকলেও একমাত্র মেয়েকে রাজকুমারীর মতোই রাখতেন তিনি। একটা বকা পর্যন্ত দিতেন না কখনো। রুবিনা বকলে উল্টো তাকেই ধমক লাগাতেন। ছোট রাত্রিকে কোলে নিয়ে বলতেন, তিনি বিশ্বাস করতেন না। মেয়ের দিকে এক আকাশ মুগ্ধতায় ঘেরা স্বপ্ন নিয়ে চেয়ে থাকতেন শুধু। রুবিনা মনে মনে স্বগোক্তি করলেন। চোখের জ্বলনে ভাবনা সুতো ছিল। নাহিদার মাছ ভাজা শেষ। তিনি উঠে দাঁড়িয়েছেন প্লেট হাতে। রুবিনা চোখের জল লুকালেন অতি সন্তর্পণে। এত সুখে আজ কাঁদার সময় কোথায়? নীলিমা আকাশ কোথায় যেন হারিয়ে গেছে। খোঁজ করার কেউ নেই। প্রকৃতি ব্যস্ত বর্ষণ বরণে। খেলার দোকান থেকে নওশাদ সাহেবকে এক প্রকার টেনে হিসড়ে নিয়ে এলো নিভ্রান। নওশাদ সাহেব তিক্ত গলায় বললেন, আপনি এত কিছু কেন কিনছেন বাবা? একই পুতুল কিনেছেন, তাও আবার 3 রঙের। এই দানবাকৃতির পুতুল আমি কোথায় রাখবো বাবা? ঘরে এত জায়গা নেই, সব আগেই ভরে গেছে। নিভ্রান গোলমেলে শ্বাস ছাড়ল। এদেরকে বোঝানোই বেকার, সবগুলো গেছে। আচ্ছা ঠিক আছে, যা কিনেছেন, আর কিচ্ছু লাগবে না। উঠুন, গাড়িতে উঠুন। নওশাদ সাহেব উঠলেন। ফোন বাজলো নিভ্রানে। গাড়ি স্টার্ট দিতে দিতে সে কল রিসিভ করলো। ও পাশের কথাগুলো শুনে বলল। ফোন রাখতে নওশাদ সাহেব হালকা গলায় বললেন। নিভ্রান উত্তর দিল না। একবার রাত্রি খুব অসুস্থ হলো। অসহ্য ব্যথায় মেয়েটা যান যায় যায় অবস্থা। হসপিটালে নেওয়া লাগলো। তখন 5 মাস চলছে। ভারী শরীর, তার ওপর ব্যথায় দাঁড়ানোর শক্তি নেই। নিভ্রান কোলে করে নামাতে গিয়েও কি একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ডক্টর চেহারা দেখেই অ্যাডমিট করালো দ্রুত। সেবার নিভ্রান নিজেকে সামলে রাখতে পারেনি। করিডোরে দাঁড়িয়ে নওশাদ সাহেবকে জাপটে ধরে ফুপিয়ে উঠেছিল। এই লোহার মতন কঠিন ছেলের চোখের জল তখন কাঁধে পড়ছিল। গলা ধরে এসেছিল নওশাদ সাহেবের। আলতো করে ছেলের পিঠে হাত বুলিয়ে তিনি বলেছিলেন, কিছু হবে না বাবা। ব্যাস, সেই থেকে আর বাবা ছেলের দূরত্ব ঘুচে গেল। অভিমানের পাহাড় গুড়িয়ে গেল নিমেষেই। রাত্রি, মেয়েটা যেন সব পারে। ঘরে বাতি জ্বলছে, বাইরে ঘনালি সন্ধ্যার অন্ধকারে ডুবছে জগৎ। নিভ্রান দরজা খুলে রুমে ঢুকলো। রাত্রি শুয়ে আছে, ঘুমোচ্ছে। কাছে গেল সে, মাথায় হাত বুলিয়ে দিল। ফর্সা চেহারাটা মলিন হয়ে আছে। গত পরশু ভাতের সাথে বেগুন ভাজা খেয়ে ফেলেছিল। এলার্জির ফলে গলার কিছু কিছু অংশ লাল বর্ণ ধারণ করেছে। সকালে ওষুধ লাগিয়ে দিয়ে গিয়েছিল, আবার রাতে লাগিয়ে দেবে, কমে যাবে। স্বাস্থ্য হয়েছে অল্প একটু। 7 মাসের উঁচু পেট। এত সুন্দর লাগে মেয়েটাকে, বুঝিয়ে কুল পায় না। মাথা থেকে হাত সরাতেই পিটপিট করে চোখ খুলো রাত্রি। নিবু নিবু তাকাতে তাকাতে ভালো করে চোখ মেলল। নিভ্রানকে দেখতেই মিষ্টি করে হাসলো নিভ্রানও। নরম গলায় বলল, শুয়ে থাকো, উঠতে হবে না। রাত্রি শুনল না। নিভ্রানের বাহু আঁকড়ে এক হাতে পেট চেপে ধরে উঠে বসলো। নিভ্রান পিঠের পিছে বালিশ দিয়ে হেলান দিয়ে বসালো। রাত্রি ভ্রুকুচকে বলল, আজকে না ভাইয়াদের আসার কথা ছিল, আসেনি? বাবা এসেছে, নিশাদ আসবে একটু পরে, কাজে আটকে গেছে। বাবা এসছে? ব্যস্ত হয়েও না, মাত্রই আসলাম আমরা। একটু পরে দেখা করলেও হবে। আমি শাওয়ার নিয়ে আসি, তারপর একসাথে চলো। রাত্রি মাথা কাত করে সম্মতি জানালো। নিভ্রান ওয়াশরুমে ঢুকলো। সে বসে রইল চুপচাপ। অনার্সের রেজাল্ট দিয়ে দিয়েছে, সার্টিফিকেট পেয়ে গেছে। বেশ ভালো হওয়ায় জব নিতে সমস্যা হবে না। নিভ্রান শুধু বলেছে বাচ্চাটা হোক, তারপর জব নিও। রাত্রি আপত্তি করেনি। আপত্তি করার মতো কিছু নেইও। এই অবস্থায় তার পক্ষেও সম্ভব না কিছু করা। ঝলমলে ঝাড়বাতিটা ড্রয়িং রুমের মাঝখান থেকে জ্যোতি ছড়াচ্ছে। নওশাদ সাহেবের কাছে বসে আছে রাত্রি। তিনি তুমুল উৎসাহে প্যাকেট থেকে পুতুল বের করেছেন। বড় বড় দুটো টেডি বিয়ার বসে আছে সামনের সোফা দুটোই। বাকিগুলো ছোটোখাটো জিনিস দিয়ে ভর্তি। নিভ্রানের বসার জায়গা নেই। সে দাঁড়িয়ে আছে, অদ্ভুত চোখে চেয়ে আছে রাত্রি ঠোঁট ভর্তি হাসিতে। মেয়েটা এত খুশি হয়ে যায় অল্পতেই। নওশাদ সাহেব বিশাল আকৃতির পলিথিন ছিঁড়ে
তৃতীয় টেডিটা বের করতে করতে বললেন, আমার মনে হয় সবই পছন্দ হবে বাবা। নওশাদ সাহেব উত্তর দিলেন না। তীক্ষ্ণ চোখে চেয়ে রইলেন পুতুলগুলোর দিকে। এত বড় পুতুল দেখে আবার ভয় পাবে না তো তার নাতনিটা? আচ্ছা থাক, এরপর না হয় ছোটগুলো কিনে আনবেন। দরজাতে নিশাদকে ঢুকতে দেখা মাত্রই হাসি থামিয়ে নড়েচড়ে বসলো রাত্রি। নিশাদ এগিয়ে আসলো দ্রুত। নিভরানের দিকে এক পলক চেয়ে ঝুঁকে গিয়ে আলতো করে রাত্রির মাথাটা কাঁধের কাছে চেপে ধরল। সে এ বাড়িতে আসে না 1.5 মাসের ওপর হয়তো। এত ব্যস্ততা ছিল এই কয়দিন, এখনও আছে অবশ্য। ঢাকার বাইরেই তো কাটিয়েছে অনেক দিন। বাবার পুরো ব্যবসাটা তাকে সামলাতে হয়। নওশাদ সাহেবের বয়স হয়েছে। ব্যবসায়িক কোনো কারণে বাবার ওপর চাপ পড়ুক সে চায় না। হিমশিম খেতে হলেও একাই সব সামলে নেয়। কয়দিনে রাত্রি 1000 বার তাকে আসতে বলেছে, সে আসতে পায়নি কাজের চাপে। এই যে কদিন আগে রাত্রি অসুস্থ হলো, হসপিটালে রইল 1 সপ্তাহ। তখনও সে রাজশাহীতে। একটাবার দেখতে পর্যন্ত আসতে পায়নি মেয়েটাকে। অথচ ভাতিজির চিন্তায় মন ছটফট করতো সারাক্ষণ। আগত পিচ্চিটাকে ঘিরেই পুরো পরিবারের সব। রাত্রি আর তার সম্পর্কটা একেবারেই অন্যরকম। বড় ভাবি হলেও বয়সে রাত্রি অনেক ছোট। বোনের মতো কি, সে বোনই ভাবে তাকে। মেয়েটা যখন ভাইয়া বলে ডাকে তখন তাকে এক মুহূর্ত ভাবি মনে হয় না, ছোট বোনই মনে হয়। আপনি কতদিন আসেন না ভাইয়া? ব্যস্ত ছিলাম ভাবি, সময় করে উঠতে পারিনি। দেখেছেন, আমি যে আসলেই জ্যোতিষীবিদ, ভবিষ্যৎ বলতে পারি। আপনি তো বিশ্বাসই করতে চাইছেন না। মিলল তো আপনার মেয়ে হবে। ডাক্তার বলল, আমি তখনই শুনেছি। আমি তখনই শুনেছি। আপনি ছিলেন ওখানে যে শুনবেন। আমার শোনার জন্য সেখানে থাকা লাগবে না ভাবি। আমি হাজার হাজার মাইল দূর থেকেও শুনতে পারি। ইউনো, অত্যাধিক ক্ষমতা, অলৌকিক ব্যাপার স্যাপার আপনি বুঝবেন না। রাত্রি ভাবলেশীন তাকালো, নিভৃতের দিকে চেয়ে বলল, ধুর, আপনি বলেছেন তাই না? আপনাকে না বলেছিলাম ভাইয়াকে জানাতে না? আমাকে ভাইয়া বলেনি ভাবি, আমি নিজেই শুনেছি। তোর বউ আমাকে কখনো বিশ্বাস করে না ভাইয়া। তোকে বিশ্বাস করা উচিত না, অসভ্য। নিশাদ পাশের সোফার দিকে তাকালো। একটা টেডি সরিয়ে মাটিতে রেখে নিজের বসার জায়গা করলো। আশেপাশে তাকিয়ে সন্দেহজনক কণ্ঠে নিভ্রানকে বলল, এসব কবে পয়দা হলো? কে জন্ম দিল ওদের? তুই? নিভ্রান হতভম্ব চোখে তাকাতে সে ফিচেল গলায় বলল, আর না মানে হতেও তো পারে। বাবির সংস্পর্শে তুইও প্রেগনেন্ট হয়ে গেছিস। ইট ক্যান হ্যাপেন। নিশাদ, চর খাবি কিন্তু। চর খাই কেমনে? তুই কি আমার মুখের ভিতর থাপ্পড় দিবি? ছি, তুই তো থাকে ভাইয়া, তুই বরং গালে মার। নিভ্রান চোখ গরম করে তাকালো। নিশাদ থেমে গেল। রাত্রিকে ইশারা করে ঠোঁট নাড়িয়ে আস্তে করে বলল, এইটার সাথে থাকে কেমনে? রাত্রি অমায়িক হাসলো। বলতে তো পারে না একে ছাড়া যে সে থাকতেই পারে না। রাতের খাবারটা একসাথেই খেলো সবাই। নিশাদ আর নওশাদ সাহেব চলে গেল 11টার দিকে। সকালে কাজ আছে তাদের। এত ব্যস্ততায়ও এসেছে এই যে তো বেশি। কতদিন পর পুরো পরিবার একসাথে হলো। আয়নার সামনে দাঁড়িয়ে আছে রাত্রি। ফুটে ওঠা স্বীয় প্রতিবিম্বটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তার বিষাদিনী চোখজোড়া। হাতে ধরা চিরুনিটা ধীর গতিতে চলছে চুলের ভাঁজে ভাঁজে। কথায় আছে সৌন্দর্য নারীর অহংকার। এই যে তার চোখের নিচে কালি জমেছে। রাতে ঘুম আসে না। বাম গালের পাশটায় কয়েকটা ব্রণ। চেহারা নিষ্প্রণ, ম্লান হয়ে থাকে সারাক্ষণ। শুয়ে বসে কাটাতে কাটাতে শরীরেরও পরিবর্তন এসেছে। অতি ভাবনায় মাথায় এক উদ্ভট চিন্তা এলো হঠাৎই। আয়না দিয়েই তাকালো সে। নিভ্রান খাটে বসে ফোন কল করছে। দৃষ্টি সেখানে নিবেশিত। নিরুদ্যম গলায় ডাকলো, শোনেন। হুম। রাত্রে চিরুনিটা নামিয়ে রাখলো। কেমন একটা পীড়াদায়ক অসহ্য যন্ত্রণা নিয়ে ধরা গলায় বলল, আচ্ছা, আমি যদি কখনো কুৎসিত হয়ে যাই, আপনি কি তখনও আমাকে ভালোবাসবেন? ধরেন আগুনে যদি আমার চামড়া ঝলসে যায় বা... নিভ্রান হতভম্ব, চোখের দৃষ্টি বজ্রহত। মেয়েটা কী সব বলছে? কখনো কিছু বলে না দেখে যা ইচ্ছা তাই বলে যাবে নাকি? রাগ দমাতে না পেরে কথা শেষ না করতে দিয়েই সজোরে ধমকে উঠল সে। বাঘের মতো গর্জে বলল, রাত গাল বরাবর ঠাটিয়ে দিব কিন্তু একটা। রাত্রে থেমে গেল। সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেললো। টপ টপ করে পানি পড়ল। ফোঁটাগুলো জমা হলো পায়ের কাছটায়। নিভ্রান উঠে দাঁড়ালো। কাছে যেতেই এক কদম পিছিয়ে গেল রাত্রি। লোকটা তাকে চড় দেবে বলল। কেন বলল? তার খারাপ লাগলো না? খুব খুব খারাপ লাগলো তো।
নিভ্রান শক্ত হাতে বাহু খামচে কাছে টেনে নিল তাকে। এক হাতে গাল মুছে দিতে দিতে গম্ভীর গলায় বলল, কেন বলো এসব? আর হয়ে গেলে হয়ে যাবে। ঝলসে যাক চামড়া, পুড়ে যাক সৌন্দর্য, বর্ষ হোক সব, শুধু তুমি থাকলেই হবে। কি মনে করেছো এতটা ঠুনকো আমার ভালোবাসা সামান্য ঝলসানো চামড়ার কাছে হেরে যাবে? এত তুচ্ছ? আমি সেটা বলিনি। তবে কি বললে? আপনি আমাকে তখনও ভালোবাসবেন, এটাই তো বললে। আমার পক্ষে অন্য কারোর প্রতি আকৃষ্ট হওয়া অসম্ভব। রাত রাত্রি নতজানু হয়ে রইল। বাহুতে ব্যথা পাচ্ছে, এত জোরে ধরেছে কিন্তু বলার সাহস পাচ্ছে না। নিভ্রান যদি আরও রেগে যায়। লোকটা ডাকলে প্রচণ্ড ভয় পায় সে, সেই প্রথম থেকেই। নিভ্রানের এক ধমকে হৃদস্পন্দন থেমে যায় যেন। এত ভালোবাসে তবু তো কম ধমকায়নি এই পর্যন্ত। সেবার যে গাড়ির মধ্যে কি রাগটাই না দেখালো বেচারি, সে তো ভয়ে শেষ। তার উস্কুসানি আর ভয়ে সংকুচিত চোখের কোণ দেখে নিভ্রান নিজেই বাহু ছেড়ে দিল। খানিকটা সময় নীরব থেকে দুগালে হাত রাখলো, কপালে কপাল ঠেকিয়ে খুব নরম কণ্ঠে বলল, এই ধুলি মলিন চেহারায়ও আমি এক বিশ্বসুন্দরীকে দেখি। আকাশ ভয়াবহ সাদা, আর রঞ্জিত সরল মেঘেরা প্রস্তুত জলরূপে বাহিত হবার জন্য। হিম ঠান্ডা অনিল ইতিমধ্যে তার পালক্ষীন অদৃশ্য ডানা ঝাপটে দিয়েছে। গাছের পাতা দুলছে জোরালো গতিতে। সাঁয় সাঁয় শব্দটা স্পষ্ট চড়া। রাত্রি গোসল করে বেরোলো মাত্র। খুব গরম লাগছিল। চুলের পানিতে আধ ভেজা কাঁধপিঠ, আলগা শাড়ি কোনো রকমে জড়ানো। নিভ্রান কত বলেছে এখন শাড়ি পরার দরকার নেই। ঢিলে ঢালা জামা দিয়ে আলমারি ভর্তি করেছে, তবু সে নাচরবান্দা। শাড়ি ছাড়া ভালো লাগে না একদম। ব্যালকনির দরজা আটকানো, স্বচ্ছ কাচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে আছে চওড়া কাঁধে দীর্ঘকায় মানুষটা। গায়ে একটা সাদা হাফ হাতা টি শার্ট, ফুলে ফেপে ওঠা শক্তপোক্ত বাহু নজর কাটছে খুব। কালো ট্রাউজার, চুলগুলো উঠছে প্রচণ্ড অনিয়মে। ভেজা চুলে তোয়ালে না পেঁচিয়েই স্লাইডিং ডোরটা একটুখানি সরালো রাত্রি। ধুলো ঝড়ে সব লণ্ডভণ্ড। অবচেতন চোখ চট করে ফুল গাছের দিকে তাকালো। বেশ শখ করে লাগিয়েছিল সন্ধ্যা মালতী গাছটা। 3টে নতুন ফুল ফুটেছে গতকালই। ঝড়ে ভেঙে গেল না তো? না, গাছটা তো নেই এখানে। রাত্রি শূন্য চোখে চেয়ে রইল। ঘর থেকে আসা আলোতে লম্বাটে একটা ছায়া দৃষ্টিগোচর হতেই দ্রুত পেছনে ফিরল নিভ্রান। অর্ধে ভেজা সিক্ত প্রেয়সী, গলায় লেপ্টে থাকা ভেজা চুলের গোছায় জন্মের উত্তপ্ত অবিলাস। একটা ফাঁকা ঢোক গোপনে নেমে গেল কণ্ঠনালী বেয়ে। রাত্রির দৃষ্টি অনুসরণ করে সে হালকা গলায় বলল, ঘরে রেখে এসেছি, ভাঙিনি তোমার গাছ। রাত্রি তাকালো। রাত্রির বুঝতে অসুবিধা হয় না লোকটা চেয়ে আছে অন্য নজরে। সেই গভীর দৃষ্টির বিপরীতে লজ্জায় আড়ষ্ট হয় শরীর। থমকে যায় উপশিরা পর্যন্ত। চলে যাবার আগে নিভ্রান এগিয়ে আসে, গলার পাশে হাত দিয়ে নতমুখ উপরে তোলে। বাতাসে তখন সব এলোমেলো, চুল, শাড়ি, মন, অনুভূতি। নিভ্রান আসক্তের মতো শ্বাস টানে কাঁধের কাছটায়। চুলের পানিতে ভিজে ওঠে গাল ঠোঁট। মাদকীয় মাদকীয় ঘ্রাণে বুঝে যায় চোখের পাতা। দুর্বল গলায় প্রশ্ন করে সে, চুল মোছনি কেন? জ্বর বাঁধবে তো? মুছবো। নিভ্রান শুনতে পারল না বোধ হয়। সব কেমন অন্ধকার লাগছে, ঘোর ঘোর আশপাশ। একটা কাঁপানো ছোঁয়া দিতে দিতে সে অস্পষ্ট স্বরে বলল, হুম। গালজোড়া মনে হচ্ছে রক্ত শোভিত, একটু ছুলেই লুহুরঞ্জিত হবে। ঝিরিঝিরি মেঘ নেমেছে। রাস্তার ল্যাম্পপোস্টটায় কি যেন হয়েছে, একবার জ্বলছে একবার নিভছে। নিভ্রান মুখ তুলল, অবিনস্ত চেয়ে চেয়ে বলল, এই রাঙা গালেই তো মরেছিলাম আমি। বর্ষণ তখন জোরেই নেমেছে, খুব জোরে। ঝিমঝিম শব্দে কর্ণকিহর ধাঁধিয়ে যাচ্ছে। নিভ্রান আচমকাই বলল, চলো তোমাকে শাড়ি পরিয়ে দেই। শাড়িই তো পরে আছি। এটা না, বিয়ের শাড়ি। নিভ্রান আবার পাগলামি করলো। সারা আলমারি ঘেটে ঘুটে এক কোণে চাপা পড়ে থাকা বেনারসিটা বের করলো। রাত্রি থামালো না। যে স্বেচ্ছায় পাগলামি করে তাকে কি থামানো যায়? হুম। নিভ্রান নিজ হাতে তাকে পরিয়ে দিল শাড়িটা। মেয়েটা শাড়ি পরা দেখতে দেখতে এই পোশাকের আদ্যপান্ত মুখস্থ হয়ে গেছে। বিয়ের পর থেকে আজ পর্যন্ত রাত্রি এটা গায়ে জড়ায়নি। কেন জানি না, হয়তো ব্যস্ততায়, নয়তোবা সুপ্ত অবহেলায়, অথবা আজকের দিনের অপেক্ষায়। পিচঢালা মসৃণ পথ, বৃষ্টি ভেজা জলে তার রূপ বেড়েছে শত শত গুণ। বর্ণনা করা অতি দুষ্কর। আশেপাশে নাম না জানা বহু গাছগাছালির ভিড়। সবুজ পাতাগুলো যেন এক একটা প্রেমপত্র। বাতাসের সাথে পাল্লা দিয়ে কাঁপছে সব, কাঁপছে তাদের অনুভূতি। ঝোড়ো হাওয়ায় উঁচু মগডালগুলো যেন মাথা নুয়ে নুয়ে অভিবাদন জানাচ্ছে এই বৃষ্টিবিলাসী যুগলকে। ফাঁকা রাস্তায় শুধু তারাই যে এই ভিন্ন প্রেমের সাক্ষী। রাত্রিকে দু হাতে ধরে খুব সাবধানে নামিয়ে দিল নিভ্রান।
গাড়ির দরজা আটকে পেছনে তাকাতে তাকাতেই ভিজে চুপচুপে হয়ে গেছে তার অঙ্গনা, ভিজেছে সে নিজেও। এতদিন বাদে আকাশ ছুঁয়ে আসা শীতল পানি শরীর স্পর্শ করতেই মন ভালো হয়ে গেল রাত্রির। ঠোঁটে ফুটলো এক আশ্চর্য সুন্দর হাসি। দু বাহু দুদিকে মেলে দিয়ে চিবুক উঁচু করল সে। বেশিক্ষণ স্থায়ী হলো না অবশ্য। বৃষ্টির ফোঁটার অসহ্য রুগ্নতায় চোখ মুখ কুঁচকে মাথা সোজা করে নিল। শেষবার বৃষ্টিবিলাস এই মানুষটার সাথেই করেছিল, আজ আবার। তবে মুহূর্তটা ভিন্ন। সেদিন দুজনের কাছে আসাই ছিল বিরাট বাধা, আর আজ তার সবচেয়ে কাছের মানুষটাই ইনি। নিভ্রা দুর্বোধ্য হাসছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যটাই বোধহয় প্রেয়সীর অসংকোচ বৃষ্টিবিলাস। কোনো জড়তা নেই, সে জানে সামনের মানুষটা তার খুব ভরসার। বেহিসেবি অঝোর ধারায় স্পষ্ট দেখতে পাচ্ছে না রাত্রি। এত তেজ বর্ষণে হাত দিয়ে চোখের ওপর ছাউনির মতো করে পানি থেকে চোখ দুটো আড়াল করল সে। ঈষৎ কম্পিত কণ্ঠে বলল, আপনার হঠাৎ কি হলো আজ? আমি একটু রাত করে গোসল করলেই তো চেঁচিয়ে বাড়ি মাথায় তোলেন, আর আজকে সোজা ভিজতে নিয়ে এলেন। নিভ্রাণ পলক ফেল না, একই দৃষ্টি চেয়ে থেকে আচ্ছন্নের মতো বলল, রাত্রে এক কদম আগালো, গায়ের বেনারসি ভিজে শেষ, কালো চুলের গোছা পিঠ জুড়ে। নিভ্রাণ হাত বাড়িয়ে খুব কাছে টেনে নিল তাকে। চোখে দুর্দমনীয় প্রেম নিয়ে বলল, বর্ষণ মন্দিত এক নিকষ রজনীর হঠাৎ এক যাত্রাপথে সঙ্গিনী, এই বুকে মাথা রাখা প্রথম এবং সর্বশেষ রমণী, আমার ভালোবাসা, আমার আধার কাটানোর রাত, আমার জীবন সঙ্গিনী, যার ছোট্ট আর্তনাদেও ঘাবড়ে যায় আমার প্রতিটি রক্তবাহিকা। অস্থির চিত্ত নিংড়ে ওঠে সর্বাঙ্গে। আমার রানী, আমার প্রেমিকা, আমার অর্ধাঙ্গিনী, আমার সব। রাত্রি লাজুক হাসলো, চোখ নামিয়ে ছোট্ট করে বলল, বুঝেছি। নিভ্রাণ বৃদ্ধাঙ্গুলার তর্জনীর সাহায্যে থুতনি ধরে মুখ তুলল। চোখের দিকে চেয়ে খুব ধীরে ধীরে বলল, একদিনের বৃষ্টিকে সাক্ষী রেখে বলেছিলাম আপনি আমার হবেন, আর আজ তুমি আমার হয়ে গেছো। আমি কিন্তু কথা রেখেছি, বৃষ্টি কিন্তু আজও সাক্ষী। রাত্রি কোনো রকমে সাড়া দিল, সেদিন তো সেও প্রার্থনা করেছিল আমি যেন এই মানুষটারই হই। তার প্রার্থনাটাও তো কবুল হয়েছে, কিন্তু বলতে পারছে না, গোপনে করেছিল যে। নিভ্রাণ দূরত্ব কমালো, ঠোঁটের কাছাকাছি আসতেই রাত্রি ভীত কণ্ঠে বলল, একটা রাস্তা। হোক। সহজ ছিল তখন প্রবল বৃষ্টি। পৃথিবীর আনাচে কানাচে হয়তো বা আজও কত শত নতুন গল্পের সূচনা হচ্ছে খুব গোপনে। এই প্রেমধারাকে সাক্ষী রেখে প্রেমিকার চোখে তাকিয়ে সহস্র কাঙাল প্রেমিকরা বোধহয় আজও প্রতিজ্ঞা করছে এক হয়ে যাবার। বৃষ্টি প্রেমের জন্ম দেয়। সাদা কালোর এই বিবর্ণ পৃথিবীতে রঙিন প্রেমের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হলেও এই শহরে বৃষ্টি নামুক, এই শহরে সময়ে অসময়ে বৃষ্টি নামুক।